আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাড়াতাড়ি আমায় কল ব্যাক করো কথা কলি। বোঝাই যাচ্ছে জরুরি কোনো দরকার, তাই কথা আরিফকে ফোন করতে যাবে ঠিক তখনই স্পর্শের ফোন এলো কথার ফোনে। হাসি মুখে কথা ফোন রিসিভ করলো। হ্যালো। স্পর্শ নরম কণ্ঠে বলল, সরি। কথা ভুরু কুচকিয়ে বলল, কেন? স্পর্শ বলল, কাল রাতের জন্য। সত্যিকাল আমার নেশা হয়ে গিয়েছিল তাই। কথা স্পর্শকে থামিয়ে দিয়ে বলল, এত সংকোচ বোধ করার কোনো কিছুই হয়নি, আমি বুঝতে পেরেছিলাম বলেই আমি চলে এসেছি। স্পর্শ বলল, ভাগ্যিস চলে এসেছিলে, আর নয়তো কি হতো বলো তো। কথা বলল, চুপ করুন। স্পর্শ উচ্চস্বরে হাসল। স্পর্শ বলল, নিচে নেমে এসো কথা, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে কথা বারান্দায় গিয়ে দেখে সত্যি স্পর্শ গাড়ি নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কথা বলল, মাথা খারাপ আপনার? নিশ্চয় এখনো বাড়িতে যাননি, কিছু খানওনি। বাড়িতে গিয়ে খাবার খেয়ে ফ্রেশ হয়ে আসুন, আমারও খুব খিদে পেয়েছে। আমি ঠিক সময়েই অফিসে পৌঁছে যাব। স্পর্শ জোর গলায় বলল, তুমি এক্ষুনি নিচে নেমে এসো। তোমার কি মনে হয় আমি খালি হাতে ফিরে যাব? কথা বলল, কিন্তু স্পর্শ বলল, চুপ। এই কথা বলে স্পর্শ ফোন রেখে দিল। কথা আর কিছু বলতে পারল না। সে ফোন হাতে নিয়ে নিচে নেমে পড়ল। খুব খিদে পেয়েছিল কথার, কিন্তু সঙ্গে সঙ্গে ভেবে নিল অফিসের ক্যান্টিনে স্পর্শকে সঙ্গে করে খেয়ে নেবে। কথা ভুলে গেল আরিফকে ফোন করার কথা। নিচে নেমে রান্নাঘরে আফিফা বেগমকে বলে বেরিয়ে যেতে চাইলে আফিফা বেগম তার পেছন পেছন এসে বলল, নাস্তা করে তারপর তো যাবি। কথা যেতে যেতে বলল, অফিসের ক্যান্টিনে খেয়ে নিব মা। এই কথা বলে কথা বাড়ি থেকে বেরিয়ে গেল। আফিফা বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কথা স্পর্শের গাড়ির সামনে আসতে স্পর্শ হাসি মুখে বাড়ির দরজা খুলে দিল। কথা স্পর্শের গাড়ির সামনে আসতে স্পর্শ হাসি মুখে গাড়ির দরজা খুলে দিল। ভিজা চুলগুলো এখনো শুকায়নি, তাই চুলগুলো ছেড়ে রেখেছে কথা। স্পর্শ কথার দিকে তাকিয়ে হাসলো। কথা ভুরু কুচকিয়ে বলল, হাসছেন কেন? স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, তোমার জন্য আজ খুব খুব স্পেশাল একটা সারপ্রাইজ আছে কথা। কথা বলল, কি সারপ্রাইজ? স্পর্শ বলল, সারপ্রাইজ বলেছি ম্যাডাম। আচ্ছা, সারপ্রাইজটা কি অফিসে আছে নাকি অফিসের বাইরে? স্পর্শ কুটিল হাসি হেসে বলল, অফিসে। কথা ভুরু কুচকিয়ে বলল, অফিসে কি এমন সারপ্রাইজ আছে আমার জন্য? আচ্ছা, আপনি ওই দিন আপনার বাড়ির সবার সামনে যেভাবে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, সেই রকম আবার অফিসের সবার সামনে এরকম বলবেন না তো? তাহলে কিন্তু আমি খুব লজ্জা পাবো। স্পর্শ উচ্চস্বরে হাসলো। লিফট উপরে এসে পৌঁছাতে স্পর্শ শক্ত করে কথার হাত ধরে অফিসের ভেতরে নিয়ে গেল। স্পর্শের মেসেজ পেয়ে অফিসের সবাই উপস্থিত আছে। অফিসের সবাইকে দেখে কথা বলল, আজ এত তাড়াতাড়ি সবাই চলে এসছে? স্পর্শ বলল। কথা তাকিয়ে দেখে রাকা অফিসে আছে, কিন্তু রাকা অফিসে কেন? রাকা তো এই অফিসের এমপ্লয়ি না। আসলে রাকাকে স্পর্শ মেসেজ করে আসতে বলেছে। স্পর্শ সবার উদ্দেশ্যে উঁচু গলায় বলল, গাইস সবাই এদিকে এসো, আমার সবার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। রিমি আর শাওন সহ সবাই স্পর্শর কথার দিকে এগিয়ে এলো। স্পর্শ আবারও সবার উদ্দেশ্যে বলল, এভরিবডি কাম নাও। শাওন স্পর্শের উদ্দেশ্যে বলল, সবাই চলে এসেছে স্পর্শ। স্পর্শ বলল, ওকে। স্পর্শ আবারও সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, তো গাইস একটা প্রশ্নের উত্তর দাও সবাই। তোমাদের বসের চরিত্র নিয়ে কি ধারণা তোমাদের? আমি সবার কাছে জানতে চাই। স্পর্শের এই প্রশ্নে সবাই ভুরু কোচকাল। স্পর্শ সবার দিকে তাকিয়ে আবার বলল, বলো বলো, মন খুলে বলতে পারো। সত্যিটা বলার জন্য কারো চাকরি যাবে না, কারো স্যালারি কাটা হবে না, এমনকি কাউকে জবাবদিহিও করতে হবে না। সবাই বলল, তোমার চরিত্র নিয়ে আমাদের সবার মনে পজিটিভ ধারণা আছে স্পর্শ। স্পর্শ বলল, ওকে, কিন্তু আমার চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে গাইস। আমাকে খারাপভাবে টাচ করে আমাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে, আমাকে হ্যারেস করা হয়েছে।
আমাকে ব্ল্যাকমেইল করে এই অফিসের সামান্য একজন এমপ্লয়ি প্রমোশন চাইছে। সবাই অবাক হয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। কথার হাসি মুখটা মলিন হয়ে গেল। কথা স্পর্শের দিকে তাকিয়ে ভুরু কুচকাল। শাওন আর রিমি স্পর্শের কাছে এগিয়ে এসে বলল, তুই কি সিরিয়াস? আমাদের অফিসে এমন কেউ আছে? স্পর্শ বলল, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। প্রমোশনের জন্য একটা মেয়ে আমাকে খারাপভাবে টাচ করেছে, আর আমি তো ওই সময় নেশায় ছিলাম। আমি কি করব বল? কথা চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে আছে। শাওন স্পর্শের হাত ধরে বলল, স্পর্শ, তুই কি বুঝতে পেরেছিস? তুই কি বলছিস? তুই ওই মেয়েটার সাথে সাথে তোরও বদনাম করছিস। আর এটা ঢাকঢোল পিটিয়ে বলার কিছু না। হ্যাঁ, হয়তো ও ভুল করেছে, কিন্তু তুই এভাবে সবার সামনে মেয়েটাকে নিয়ে কথা বলতে পারিস না। তোর রুমে চল, আমরা ওই মেয়েটার সাথে কথা বলবো। আর ওখানে তুই মেয়েটার নাম আমাদের বলবি, কিন্তু এখানে নয়। স্পর্শ হেসে বলল, আশ্চর্য, সবাইকে বলবো না? সবাইকে না বললে তো দুদিন পর অন্য একজন এসে আমার নেশার সুযোগ নিয়ে বলবে আমাকে প্রমোশন দিয়ে দাও। শাওন বলল, না, এখানে বলবি না। শাওন স্পর্শের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে স্পর্শ বলল, ওকে ওকে, এখানে বলবো না, কিন্তু আমার কাছের মানুষগুলোকে তো আসতে দে। এই কথা বলে স্পর্শ কথার দিকে তাকিয়ে বলল, কথা, এসো। স্পর্শ শাওনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাকার দিকে এগিয়ে গিয়ে রাকার হাত ধরে বলল, এসো রাকা। কথা ভুরু কুচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পর্শ রাকার হাত ধরাতে। শাওন আর রিমিও ভুরু কুচকাল। তারা সবাই স্পর্শের রুমে চলে গেল। শাওন স্পর্শের সামনে গিয়ে বলল, রাকাইকে কি এখানে আনা ঠিক হয়েছে? স্পর্শ রাকার হাত নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, অবশ্যই। কথার চোখ ছলছল করে উঠল। রিমি কথার দিকে তাকিয়ে স্পর্শের সামনে গিয়ে বলল, স্পর্শ তুই কি করছিস? স্পর্শ বলল, আমরা যে ব্যাপারে কথা বলতে এসেছি সেই ব্যাপারে কথা বলি। শাওন বলল, ঠিক আছে, বল, কোন মেয়ে তোকে হ্যারেস করছে? স্পর্শ রাকার হাত ছেড়ে দিয়ে কথার সামনে দাঁড়িয়ে মুখটা এগিয়ে নিয়ে বলল, সানজিদা মাহমুদ। কথার পা আপনা আপনি দুধাপ পিছিয়ে গেল। স্পর্শ হাসলো কথাকে দেখে। শাওন আর রিমি যেন রাগে ফেটে যাচ্ছে। শাওন স্পর্শের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, স্পর্শ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? স্পর্শ শাওনের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না? বুঝতে পেরেছি, তোরা চোখে না দেখলে বিশ্বাসই করবি না। এই কথা বলে স্পর্শ একটা পেন ড্রাইভ টিভিতে ঢুকিয়ে দিয়ে একটা ভিডিও অন করে দিল। ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে গেল। কথা পুরো স্তব্ধ হয়ে গেছে। এটা কি দেখছে কথা? স্পর্শ তাকে নিয়ে ভিডিও বানিয়েছে? শাওন আর রিমিও পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। স্পর্শ ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাসি মুখে একটা চেয়ারে বসে পড়ল। শাওন স্পর্শের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে টিভিটা ছুঁড়ে ফেলে দিয়ে স্পর্শের সামনে এসে বলল, এসব কি স্পর্শ? পাগল হয়ে গেছিস নাকি? মাথা আর মস্তিষ্ক কাজ করছে না? তুই ভিডিও বানালি কেন? স্পর্শ বলল, আরে তুই তো বন্ধু নামের কলঙ্ক রে ভাই। তোর বন্ধুর সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, কোথায় তুই এর বিরুদ্ধে অ্যাকশন নিবি, থানায় গিয়ে কমপ্লেইন করবি, তা না করে তুই উল্টো আমাকে দোষারোপ করছিস। এই কথা বলে স্পর্শ পাশে থাকা রেস্টরুমে চলে গেল। কথা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রিমির দিকে তাকিয়ে বলল, এসব কি রিমি? কেন করছেন উনি এরকম? এটাই কি ওনার ভালোবাসা ছিল? রিমি বলল, এর জবাব তো একমাত্র ওই দিতে পারবে। এই কথা বলে রিমি কথার হাত ধরে রেস্টরুমে নিয়ে গেল। শাওনও গেল তাদের সাথে। তারা সবাই চলে যাওয়ার পর রাকা ভাঙ্গা টিভিটা থেকে পেনটেপটা খুলে কুটিল হাসি হাসলো। রাকা পেনটেপটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। সবাই রেস্টরুমে গিয়ে দেখে স্পর্শ সোফায় বসে মাথা ফেলে দিয়ে চোখ বন্ধ করে আছে। রিমি স্পর্শের সামনে গিয়ে কথার হাত ছেড়ে দিয়ে বলল, তুই তো ওকে ভালোবাসতিস স্পর্শ। তুই নিজের মুখে বলেছিলি ওকে বিয়ে করবি, আর ওর সাথে তুই এমনটা করতে পারলি? স্পর্শ উচ্চস্বরে হেসে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কথা চারপাশে ঘুরতে ঘুরতে বলল, ভালোবাসা? আর আমি আমি আর ভালোবাসা দুজন দুজনের জাত শত্রু। আর বিয়ে তো বহু দূরের কথা। তোরা কি করে ভাবলি আমি কাউকে ভালোবাসতে পারি? আমি কাউকে কখনোই ভালোবাসিনি। কথা স্পর্শের কলা চেপে ধরে চিৎকার করে বলল, তাহলে কেন বলেছিলেন ভালোবাসার কথা? স্পর্শ শয়তানি হাসি হেসে বলল, তোমাকে নিয়ে খেলতে চেয়েছিলাম সানজিদা মাহমুদ। কথা অবাক হয়ে বলল, কিন্তু কেন?
স্পর্শ তার আলমারি থেকে একটা ছবি খুলে কথার মুখের সামনে ছুঁড়ে মারল। কথা ছবিটা হাতে নিয়ে দেখে তার ছোট চাচার ছবি। কথা ভুরু কুচকিয়ে বলল, ছোট কাকু? স্পর্শ বলল, আরিফ মাহমুদ, আমার মায়ের পুরনো প্রেমিক, আমার আর আমার বাবার জীবনের অভিশাপ। কথা সহ সবাই অবাক হয়ে গেল স্পর্শের কথা শুনে। তাহলে কথা চাচাই স্পর্শ মায়ের পুরনো প্রেমিক ছিল। স্পর্শ বলল, আমার মাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিল, আমাকে মাতৃহারা করেছিল, মায়ের আদর, ভালোবাসা, মমতা সব কেড়ে নিয়েছিল, আমার বাবার ভালোবাসা, সংসার, সুখ, সম্মান সব কেড়ে নিয়েছিল। তার বদলে দিয়েছিল দুঃখ, কষ্ট, মানুষের কটু কথা আর বুক ভরা কান্না। শাওন এগিয়ে এসে বলল, আমি তোর কথা মেনে নিলাম, কিন্তু এর মধ্যে কথার কি দোষ আছে? স্পর্শ বলল, এই ছবিটা সেই ছোট্টবেলা থেকে নিজের কাছে রেখে দিয়েছিলাম আমি। ভুলতে চাইনি এই মানুষটাকে, খুঁজে বেরিয়েছি মনে মনে। ভেবেছিলাম এই মানুষটার মতো আমিও তার ভালোবাসা, সুখ, সংসার, সম্মান সব কেড়ে নেব। একদিন পেয়ে গেলাম এই লোকটাকে। সেদিনই জানতে পারলাম এই লোকটার জীবনে কোনো সংসার নেই। তার কথাগুলিকেই নাকি নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। তাই তিনি ভেবে রেখেছিলাম ওকে দিয়ে আমি ওই আরিফ মাহমুদের ওপর প্রতিশোধ নেব। আর সেদিন থেকেই শুরু হলো আমার মিথ্যে ভালোবাসার নাটক, যা আজ শেষ হয়ে গেছে। খুব খুশি আমি। আমাকে আর এই ভালোবাসার মিথ্যে নাটক করতে হবে না। আমাকে আর কোনো মেয়েকে বলতে হবে না আমি তোমাকে ভালোবাসি। স্পর্শ কথার সামনে মুখ এগিয়ে নিয়ে কথাটা বলল। কথা কাঁদতে কাঁদতে বলল, মানে এইসব কিছু এতদিন নাটক ছিল? ভালোবাসার অভিনয় করেছেন আপনি আমার সাথে, আমাকে গুটি হিসেবে ব্যবহার করে নিজের প্রতিশোধ নিয়েছেন। কিন্তু এইসব করে আপনি কি পেলেন? আপনাদের দুজনের মাঝে তো আমার মন ভেঙে চুরমার হয়ে গেছে। স্পর্শ হেসে বলল, এটাই তো চেয়েছিলাম আমি। আরিফ মাহমুদকে তো পাবো না, তাই তোমার উপর প্রতিশোধ নিয়ে নিলাম। তুমি এই কথা তোমার ছোট্ট কাকুকে বলবে, আর তোমার ছোট্ট কাকু তোমার কষ্ট দেখে খুব কষ্ট পাবে। এটাই আমার প্রতিশোধ। কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার এই ভুল। আমি কি করে এমন একটা মানুষের প্রেমে পড়লাম যার পুরো মন বিষাক্ত? সে কি করে অন্যকে ভালোবেসে জীবনে সুখ আনতে পারে? কি ভেবেছিলাম আমি? মানুষটার জীবনের সব কষ্ট দূর করে দিয়ে সুখ ফিরিয়ে আনবো। ভেবেছিলাম তার জীবনের সৌভাগ্য হয়ে এসছে আমি, কিন্তু ভাবতেই পারিনি সে আমার জীবনে দুর্ভাগ্য হয়ে আসবে। স্পর্শ উচ্চ স্বরে হেসে বলল, তাহলে মেনে নিচ্ছ তুমি কষ্ট পেয়েছো? আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে বলো? আমি জিতে গেছি, তাই না? আমার জীবনটাকে নিয়ে যে খেলেছিল তার উপর প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি। মিশন কমপ্লিট অ্যান্ড সাকসেসফুল। ঠিক তখনই রাকা এসে ঢুকলো স্পর্শের রুমে। রাকা আসা মাত্র স্পর্শ রাকার হাত ধরে কথার সামনে নিয়ে এসে বলল, এসো রাকা, আসলে ফুপি ওই দিন বলেছিল তোমাকে বিয়ে করার কথা, কিন্তু আমি তোমাকে পাত্তা দিইনি। আসলে আমাকে একজন ব্ল্যাকমেল করছিল তো, তাই। এখন আমি তার থেকে মুক্ত। এখন আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করতে পারবো। শাওন আর রিমি ভুরু কুচকাল। কথার দৃষ্টি নিচু, সে তাকাচ্ছে না তাদের দিকে। রাকা কথার সামনে গিয়ে বলল, ছি কথা, তুমি এমন আমি ভাবতেও পারিনি। তোমার তো খুব দেমাক ছিল, তাই না? বড় বড় কথা বলেছিলে। তোমাদের মতো মেয়েরা তো বড় বড় কথা বলবেই। শরীর বেঁচে খাও না তোমরা? কথার আগার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ঠাস করে চড় মারল রাকার গালে। শাওন আর রিমি হাসলো। রাকা দাঁতে দাঁত চেপে উল্টো কথাকে চড় মারার উদ্দেশ্যে হাত বাড়ালে স্পর্শের সঙ্গে সঙ্গে রাকার হাত ধরে ফেললো। স্পর্শ বলল, আরে বাদ দাও না বেবি, এমনিতেও আমি ওকে যে আঘাত দিয়েছি না, সেই আঘাতেই ওর মন ক্ষতবিক্ষত হয়ে গেছে। ওর শরীরে আঘাত করার আর প্রয়োজন নেই। রাকা বলল, কিন্তু ও যে আমাকে মারলো। স্পর্শ বলল, বললাম না, বাদ দাও। আমি ভেবে নিয়েছি আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব, আর তখন আমি তোমার এই গালে খুব করে আদর করে দিব। রাকা খুশি হয়ে স্পর্শের গলা জড়িয়ে ধরে বলল, সত্যি? স্পর্শ তার গলা থেকে রাকার হাত ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ। স্পর্শ শাওনের উদ্দেশ্যে বলল, শাওন, ওর স্যালারি ক্লিয়ার করে দে। কাল থেকে আমি এই অফিসে ওর মুখ দেখতে চাই না। স্পর্শ কথার মুখের সামনে মুখটা এগিয়ে নিয়ে বলল, মিস কথা, প্লিজ এখানে দাঁড়িয়ে কান্না নাটক করবেন না। রিজাইন লেটার জমা দিয়ে চলে যান এই অফিস থেকে, আর তার সাথে সাথে আমার জীবন থেকে। গেট আউট ফ্রম মাই অফিস অ্যান্ড ফ্রম মাই লাইফ। এই কথা বলে স্পর্শ রাকার হাত ধরে চলে গেল।
কথা তাদের যাওয়ার দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। অফিসের বাইরে বেরিয়ে স্পর্শ গাড়িতে উঠে ফোন হাতে নিয়ে শাওনকে মেসেজ করলো সে যেন ওই পেনড্রাইভটা নিজের কাছে রেখে দেয়। সে অফিসে এসে নিজের হাতে ওই ভিডিওটা ডিলিট করবে। শাওনকে মেসেজ করে স্পর্শ তার ফোন সুইচ অফ করে নিল, কারণ সে জানে কথাকে তার বাবা খুব পছন্দ করে। এই কথা শুনে তার বাবা ফোন করবে, কিন্তু স্পর্শ ফোনে তার বাবাকে কিছুই বলতে চায় না। বাবার সামনে দাঁড়িয়ে ওর আসল মুখোশ খুলে দিবে সে। ওদিকে শাওনের ফোন তার হাতে ছিল না, তার ডেস্কের উপরে ছিল, তাই শাওন মেসেজটা সিন করলো না। রাকা স্পর্শের পাশের সিটে বসে পড়েছে। স্পর্শ গাড়ি স্টার্ট দিল। কিছুটা দূরে যেতেই স্পর্শ গাড়ি থামিয়ে রাকাকে বলল, নামো। রাকা ভুরুকুচকে স্পর্শের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে যাবো স্পর্শ। স্পর্শ বলল, আশ্চর্য, আমার সাথে গিয়ে তুমি কি করবে? রাকা বলল, আমি জানি না, তবে আমি তোমার সাথে যাব। স্পর্শের মুখে বিরক্ত ভাব ফুটিয়ে আবার গাড়ি স্টার্ট দিল। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে স্পর্শ বড় বড় পা ফেলে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল, কিন্তু রাখা গেল না। রাকা রেস্টুরেন্টের নাম দেখে ফোন হাতে নিয়ে কাউকে মেসেজ করলো এক্ষুনি এই রেস্টুরেন্টের সামনে আসতে। রাকা মেসেজ করে ফোনটা হাতে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল স্পর্শের সামনে। টেবিলে বসতে ওয়েটার 2 বোতল বিয়ার নিয়ে এসে স্পর্শের সামনে রাখলো। রাকা বলল, এই খালি পেটে তুমি বিয়ার খাবে স্পর্শ? স্পর্শ বলল, চুপ করে বসে থাকো, আর তা না হলে এখান থেকে উঠে চলে যাও। প্রায় 15 মিনিট পর রাকার ফোনে একটা মেসেজ এলো। রাকা স্পর্শের দিকে তাকিয়ে আবার মেসেজে ক্লিক করলো। আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। রাকা স্পর্শকে আমতা আমতা করে বলল, মানে আমি একটু বাহির থেকে আসছি। স্পর্শ রাকার কথাই কান দিল না। এই মেয়ে থাকলেই বাকি আর না থাকলেই বাকি। রাকার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের বাইরে চলে গেল। রেস্টুরেন্টের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, সে রাকার বাবার হয়ে কাজ করে। রাকা লোকটার সামনে দাঁড়িয়ে তার ব্যাগ থেকে পেনড্রাইভটা খুলে লোকটার হাতে ধরিয়ে দিয়ে বলল, সত্য নিউজ চ্যানেল ছাড়া ইন্টারনেট সহ অন্য সবগুলো নিউজ চ্যানেলে এই ভিডিওটা আধা ঘন্টার মধ্যে ভাইরাল করা চাই। যত টাকাই লাগুক, কিন্তু মনে থাকে যেন আধা ঘন্টার মধ্যে। লোকটা পেনড্রাইভটা হাতে নিয়ে বলল, ওকে ম্যাম। এই কথা বলে লোকটা বাইকে করে চলে গেল। রাকা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে আলাদা করে ডেকে নিয়ে বলল, আমরা যতক্ষণ আপনার রেস্টুরেন্টে আছি ততক্ষণ আপনার রেস্টুরেন্টের টিভি অফ রাখতে হবে। রেস্টুরেন্টের ম্যানেজার ভুরু কুচকিয়ে বলল, কেন? রাকা বলল, সেটা বলা যাবে না, কিন্তু তার জন্য আমি আপনাকে অনেক টাকা দিব। রেস্টুরেন্টের ম্যানেজার হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কথা নিজের হাতে রিজাইন লেটার বানিয়ে রিমির দিকে এগিয়ে দিল। রিমি কথার হাত ধরে বলল, যেও না কথা, আমরা আবার স্পর্শের সাথে কথা বলবো। কথা তাচ্ছিলের হাসি হেসে বলল, আমি ওনাকে আমার মুখও দেখাবো না। উনি কি মনে করেছিল? ওনার প্রেমে পাগল হয়ে আমি ওনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবো? কখনোই না। কথা তার আঙ্গুলের আংটিটা খুলে রিমির হাতে দিয়ে বলল, এটা দিয়ে দিও ওনার কাছে। ওনার আরো কিছু জিনিস আছে আমার কাছে, সেই নীল শাড়ি আর ওনার মায়ের দেয়া বালা জোড়া, সেগুলো বাড়িতে আছে। বাড়িতে গিয়ে সেগুলোও পাঠিয়ে দিব। শাওন কিছুটা দূরে দাঁড়িয়ে কথার দিকে তাকিয়ে আছে। কোন মুখে বলবে সে থেকে যাও কথা? স্পর্শ নিজের মুখে বলে গেছে কথাকে চলে যেতে, তারপরও কি মেয়েটা আর থাকবে? স্পর্শকে ভালো রাখার জন্য তারা সবাই এত কিছু করলো, আর ওই নিজের ভালোকে দূরে ঠেলে দিল। কথা তার ডেস্ক থেকে তার ফোন আর পার্স হাতে নিতেই একটা নোটিফিকেশন চলে এলো কথার ফোনে। কথা ফোনে ক্লিক করতে সে কিছুক্ষণ আগের ভিডিওটা তার হাতের ফোনে দেখা দিল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল কথার। আকাশ ভেঙে পড়ল তার মাথায়, বুক কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। কথা বড় বড় চোখ করে ভিডিওটার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই এক এক করে সবার ফোনে নোটিফিকেশন আসতে শুরু করলো। সবার ফোনে এক একটা নোটিফিকেশনের শব্দ যেন কথার জীবনের এক একটা অধ্যায়কে শেষ করে দিচ্ছে। সবাই ফোন হাতে নিয়ে দেখে স্পর্শ আর কথার ঘনিষ্ঠ মুহূর্তের একটা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। শাওন আর রিমিও ভিডিওটা দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। দেয়ালে টাঙ্গানো টিভিতে শাওন চ্যানেলে ঘুরিয়ে দিতেই সেই চ্যানেলে দেখানো হচ্ছে, ব্রেকিং নিউজ, সত্য নিউজ চ্যানেলের এমডি আহরার শারিয়ার স্পর্শকে হ্যারাসমেন্ট করা হয়েছে। তারই অফিসের একজন সামান্য এমপ্লয়ি সানজিদা মাহমুদ কথা প্রমোশনের লোভে তাকে ব্যবহার করে ব্ল্যাকমেল করেছে। আহরার শারিয়ার স্পর্শ নিজে আমাদের এই তথ্য জানিয়েছেন। একদিকে স্পর্শের ছবি আর একদিকে কথার ছবি টিভির স্ক্রিনে দিয়ে অনর্গল নিউজ পড়ে যাচ্ছে এই সংবাদ পাঠিকা। কথা যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে।
তার সাথে কি হয়ে গেল, কেন হলো, এই সব প্রশ্ন কথার মনের মধ্যে তোলপাড় করে দিচ্ছে, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হয়ে আসছে না। হাত পা কাঁপছে, সারা শরীর অবশ হয়ে আসছে। সব শেষ হয়ে গেছে তার। কি নিয়ে বাঁচবে এখন সে? সবার সামনে কি করে মুখ দেখাবে? তার পরিবার কি করে সবার সামনে মুখ দেখাবে? তার পরিবারের এতদিনের মান সম্মান তার জন্য আজ শেষ হয়ে গেল। হঠাৎ করে ফ্লোরে ধপ করে শব্দ হলো। সবার দৃষ্টি টিভির স্ক্রিনে ছিল। ধপ করে শব্দ হওয়াতে সবার দৃষ্টি এবার সেদিকে পড়তেই সবাই দেখে কথা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। শাওন, রিমি সহ আরো কয়েকজন কথার দিকে এগিয়ে এলো। একজন এক গ্লাস পানি এগিয়ে দিল রিমির দিকে। রিমি পানি হাতে নিয়ে কথার চোখে মুখে কিছুটা পানি ছিটিয়ে দিল। কথার সেন্স ফিরে এলো। চোখ খুলে কথা রিমিকে জড়িয়ে ধরে খুব জোরে কাঁদতে লাগলো। রিমিও কাঁদছে। কথা ডুকরে ডুকরে কেঁদে বলল, আমি তো শেষ হয়ে গেছি রিমি। আমার সবকিছু শেষ করে দিয়েছে উনি। আমার সবকিছু শেষ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাকে, সাথে সাথে আমার পরিবারকেও। কি করে মুখ দেখাবো আমি সবাইকে? কি জবাব দিব আমার পরিবারকে? প্রথমে আমার মন ভেঙে দিয়েছে, সেটুকুই কি যথেষ্ট ছিল না? কিন্তু এবার তো আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। এটুকু কি না করলেই পারতো না উনি? রিমি কথাকে জড়িয়ে ধরে বলল, স্পর্শ এতটা নিচে নামতে পারবে আমি তো কখনো ভাবিনি। তুই কি করলি স্পর্শ? তুই যাকে ভালোবাসিস বলেছিলি তাকে এভাবে শেষ করে দিতে পারলি? শাওন কোনো কথা না বলে একটা চেয়ারে লাথি মেরে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে গেল। হয়তো স্পর্শকে খুঁজতে বেরিয়ে গেল। কথা চিৎকার করে কেঁদেই যাচ্ছে। রিমিও কথাকে জড়িয়ে ধরে কাঁদছে। পাশে থেকে বেবি নামের মেয়েটা বলে উঠল, ও কথাই তাহলে বসকে ব্ল্যাকমেইল করেছে, এই জন্যই বসের সাথে সবসময় এত লেপটে থাকতো। ছি, কি মেয়েরা বাবা, শুধুমাত্র প্রমোশনের জন্য নিজের সবটুকু দিতেও লজ্জা করলো না। রিমি দাঁড়িয়ে চিৎকার করে বলল, চুপ করো, কি বলছো তোমরা এসব? তোমরা চেনো না কথাকে, তারপরও এসব বলছো? স্পর্শের সাথে কথার ভালোবাসার সম্পর্ক ছিল, আর স্পর্শ সেই সুযোগ নিয়ে কথার ভিডিও বানিয়েছে। আমাদের এই অফিসের বস একটা টক্সিক সাইকো, তোমরা চেনো না তাকে? এইসব কথা যেন কথার কানেই ঢুকছে না। সে তো পুরোপুরি পাথরের ন্যায় হয়ে গেছে। এক দৃষ্টিতে এখনো ফোনে অন করা ভিডিওটার দিকে তাকিয়ে আছে। এখন যেন চোখ দিয়ে পানিও পড়ছে না, শুধু তার পরিবারের কথা মনে হচ্ছে। কি জবাব দিবে সে? কথার ফোন বেজে উঠল। কথা ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে দেখে সাদিদের ফোন। কথা শুকনো ঢুক গিলে ফোন রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে সাদিদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যালো আপু, ইন্টারনেটে তোমার ভিডিও দেখে দাদুর হার্ট অ্যাটাক হয়ে গেছে। দাদুকে হসপিটালে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। এই কথা বলে সাদিদ ফোন রেখে দিল। কথার সঙ্গে সঙ্গে অফিস থেকে দৌড়ে বেরিয়ে গেল। রিমি কথার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কথা হসপিটালের সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল। হসপিটালের পাশে একটা চায়ের দোকানে রাখা টিভিতে সেই ভিডিওটাই দেখছে সবাই, যে ভিডিওটা তার জীবনটাকে উলটপালট করে দিয়েছে। চায়ের দোকানের একজন কথার দিকে চোখ ফেরাতেই লোকটা অন্যদের দেখিয়ে বলছে। কথার সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে মুখ ঢেকে হসপিটালের ভিতর চলে গেল। হসপিটালের করিডোরে আকরাম মাহমুদ, আজিজ মাহমুদ আর সাদিদ দাঁড়িয়ে আছে। জমির মাহমুদ কেবিনের ভিতরে আছে। ডাক্তাররা তাকে চেক করছে। কথাকে দেখে আকরাম মাহমুদ বড় বড় পা ফেলে কথার কাছে এসে সজোরে একটা চড় মারল। কথার সঙ্গে সঙ্গে ফ্লোরে পড়ে গেল। তার হাত থেকে ফোনটাও ছিটকে পড়ে গেল। আকরাম মাহমুদ আবারও কথার দিকে এগিয়ে যেতে গেলে আজিম মাহমুদ আর সাদিদ এগিয়ে এসে আকরাম মাহমুদকে আটকিয়ে বলল। কথা ফ্লোরে বসে কাঁদছে। আজিম মাহমুদ কথাকে বলল। আকরাম মাহমুদ ক্ষিপ্ত কণ্ঠে বলল, খবরদার, বাড়িতে কোনো যদি বাড়ির আশেপাশেও যায় না তাহলে আমি ওকে কেটে নদীতে ফাঁসিয়ে দিব। বাবার কথা শুনে কথার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজিম মাহমুদ বলল। আকরাম মাহমুদ কথাকে হাত ধরে টেনে তুলে বলল, তুই বাঁচ, মর বা যেখানে খুশি সেখানে যা, কিন্তু আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর জন্য আমি আমার বাবাকে হারাতে বসেছি। তোর জন্য আমাদের মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে। তোর জন্য পাড়ার লোকজন আমার বাড়িতে ভিড় করছে, বাড়িতে দাঁড়িয়ে আজে বাজে কথা বলে যাচ্ছে। টাকার জন্য নাকি আমি আমার মেয়েকে চাকরি করতে পাঠিয়েছি, আর আমার মেয়ে প্রমোশনের জন্য নিজের বসের সাথে। ছি! কথা কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি আমার একটা কথা শোনো। আকরাম মাহমুদ আবারও কথাকে সজোরে একটা চড় মেরে বলল, কোন সাহসে তুই আমাকে বাবা বলছিস? আমাদের পরিবারের কোনো মেয়ে ছিল না। তুই যখন এলি পরিবারের সবার আনন্দ হয়ে এসেছিলি, কিন্তু তখন বুঝতে পারিনি আনন্দ নয়, অভিশাপ হয়ে এসেছিলি তুই। এই সময় যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান এইভাবে মিশে যাবে,
তাহলে তখনই গলা টিপে মেরে ফেলতাম তোকে। আজ আমি সেটাই ভাববো আমার মেয়েকে আমি জন্মের সময় গলা টিপে মেরে ফেলেছি। কথা কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি বাড়ি ছেড়ে কোথায় যাব বলো? কি করে থাকবো তোমাদের ছেড়ে? আকরাম মাহমুদ জোর গলায় বলল, তাহলে মরে জানা। কে বলেছে তোকে বাঁচতে? বললাম না তোকে মেরে ফেলেছি আমি। তুই এখন বেঁচে থাকলে যা, মরে গেলে তাই আমার কাছে। এই এতটুকু সময়ের মধ্যে মুখ দেখাতে পারছি না সবার কাছে। বাকিরা জীবনে কি ভাবে যাবে আমাদের? মাথা নত করে থাকতে হবে সবার কাছে, যা আজ পর্যন্ত কোনো দিনও করিনি। আর তুই বলছিস তোকে বাড়িতে জায়গা দিব? তুই বাড়িতে না থাকলে তো অন্তত সবাইকে বলতে পারবো ওই মেয়ে মারা গেছে। অন্তত মানুষের মুখ তো বন্ধ হবে। আমি শেষবারের মতো আবার বলছি, তুই যদি এই বাড়িতে পা রাখিস তাহলে অন্য কেউ ওই বাড়িতে থাকবে না। জানি না, তবে আমি ওই বাড়িতে পা রাখবো না। এবার তোর ইচ্ছা। আজিম মাহমুদ বলল। আকরাম মাহমুদ বলল, ঠিক বলেছিস। ওর এমন অবস্থা হয়েছে যে ওকে এখন কেউ জায়গাও দিবে না। তাহলে বল না মরে যেতে, নিজে মরে গিয়ে অন্তত আমাদের বাঁচিয়ে দিক। কথা চোখের পানি মুছে বলল, ঠিক আছে বাবা, আমি মরে গেলে তোমরা যদি ভালো থাকো তাহলে আমি মরেই যাব, কিন্তু মরে যাওয়ার আগে একবার অন্তত বলে দাও দাদু কেমন আছে। আকরাম মাহমুদ বলল, মরে গেছে তোর দাদু শুধু তোর জন্য। আমরাও তোর জন্য মরে গেছি, আর তুই আমাদের জন্য। যা, চলে যা এখান থেকে। একটা নার্স ওইদিকে যাওয়ার সময় কথাকে দেখে বলল, আরে কিছুক্ষণ আগে ভাইরাল হওয়া সেই মেয়েটা না তুমি, যে প্রফেশনের জন্য বসের সাথে? সাদিদ ধমকের সুরে বলল, হাই, চুপ করেন আপনি। কথা মুখ চেপে ধরল। আকরাম মাহমুদ সাদিদকে বলল, ধমক দিয়ে কতজনের মুখ বন্ধ করবি সাদিদ? ওই মেয়েকে বল এক্ষুনি আমাদের কাছ থেকে চলে যেতে, আর তা না হলে ওর বদলে আমাকেই মরে যেতে হবে। কথা সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে বেরিয়ে গেল। তার ফোনটা ফ্লোরেই পড়ে রইল। সাদিদ দৌড়ে হসপিটালের বাইরে এসে কথার হাত ধরে বলল, তুমি যেও না আপু। কথা বলল, আমাকে যেতে হবে সাজিদ। সাদিদ বলল, তাহলে আমি একটা কাজ করি, বড় কাকুর রাগ কমা পর্যন্ত তোমাকে আমার এক বন্ধুর বাড়িতে রেখে আসি। কথা বলল, জায়গা দেবে আমাকে? সাদিদ মুখ নিয়ে নিল। কথা সাদিতে থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইলে সাদিদ আবার কথার হাত ধরে বলল, তাহলে ভাইয়াকে বলি, ভাইয়াই কোনো একটা ব্যবস্থা করে দিবে। কথা বলল, না। সাদিদ বলল, তোমাকে চলে যেতে দিয়েছি শুনে ভাইয়া আমাকে খুব বকবে। কথা মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, চিন্তা করিস না সাদিদ, সাজিদ ভাইয়া তোকে বকবে না। সবার মনের সাথে সাথে সাজিদ ভাইয়ার মন থেকেও উঠে গেছি আমি, আর এতে আমি খুব খুশি। এই কথা বলে কথা মুখ ঢেকে চলে গেল। সাদিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাইয়ার মন থেকে তুমি কখনোই উঠবে না আপু। ভাইয়া যে তোমাকে কতটুকু ভালোবাসে তার সাক্ষী আমি। সত্য নিউজ চ্যানেল ছাড়া প্রতিটা চ্যানেলে এই নিউজ দেখানো হচ্ছে। আনাফ শাহরিয়ারের একমাত্র ছেলে, সে কিনা হ্যারাসমেন্টের শিকার হলো। খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল ভিডিওটা। একের পর এক ফোন আসছে আনাফ শাহরিয়ারের ফোনে। আদিবা শাহরিয়ার সোফায় বসে নিউজ দেখছে। জিতে যাওয়ার হাসি তার মুখে ফুটে উঠেছে। সুরভি মুখে আঁচল চেপে ধরে কাঁদছে। আনাফ রিমোট হাতে নিয়ে টিভিটা বন্ধ করে দিল। ফোন হাতে নিয়ে স্পর্শকে ফোন দিল, কিন্তু স্পর্শের ফোন সুইচ অফ। কাল রাত থেকে স্পর্শকে ফোন দিচ্ছে, এখন পর্যন্ত তার ফোন বন্ধ। আনাফ শাওনের ফোনে ফোন করতে শাওন ফোন রিসিভ করে বলল, জি বলুন আঙ্কেল। আনাফ ক্ষিপ্ত কণ্ঠে বলল, কোথায় ওই কুলাঙ্গার ছেলে? শাওন বলল, আমি ওকে খুঁজছি। আনাফ বলল, ওকে খুঁজে বের করে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসো। সুরভি কাঁদতে কাঁদতে বলল, আমার ওপর রাগ জেদ ছেলেটা মেয়েটার ওপর ঝাড়লো। আনাফ বলল, এটাকে রাগ জিদ বলে না সুরভি, এটাকে বোকামি বলে, আহাম্মকি বলে। ওর বোকামোর কারণে ও বুঝতেই পারছে না ও কি হারালো। মেয়ের জন্য আফিফা বেগম ডুকরে ডুকরে কাঁদছে। রাহেলা বেগমও পাশে বসে আদরের নাতির জন্য কেঁদে যাচ্ছে। সায়রার চোখেও পানি। এত অপছন্দ করে মেয়েটাকে, কিন্তু আজ কেন জানি অবিশ্বাস্য করতে মন চাইছে না সায়রার। সবকিছুই হয়ে যাক, এই মেয়ে এইরকম কোনো কাজ করবে না, সেটাই সায়রার বিশ্বাস। জমির মাহমুদ হসপিটালে আছে, এখনো কিছুটা ভালো, তাই সাদিদকে হসপিটালে রেখে আকরাম মাহমুদ আর আজিম মাহমুদ বিকেলের দিকে বাড়িতে চলে এসেছে। আরিফ মাহমুদ ফোনের ওপাশ থেকে ক্ষিপ্ত কণ্ঠে কথা বলে যাচ্ছে। এপাশ থেকে আকরাম মাহমুদ ও ভাইয়ের সাথে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে। আরিফ মাহমুদ বলল,
নিশ্চয়ই একবারও ওকে নিজের কথাগুলো বলার সুযোগ দাওনি বড় ভাই। আকরাম মাহমুদ জোর গলায় বলল। আমি ওই মেয়ের কোনো কথাই শুনতে চাই না। আরিফ চিৎকার করে বলল। ওকে বাড়িতে ঢুকতে নিষেধ করলে কেন তুমি? বাবা হয়ে কি করে পারলে এটা? ওর পাশে এখন আমাদের সবার থাকা উচিত ছিল, আর তুমি কিনা ওকে বাড়িতে ঢুকতে নিষেধ করলে। মেয়েটা এখন কোথায় যাবে বলো তো? কার কাছে যাবে, কোথায় যাবে, একটাবার ভেবে দেখেছো? আকরাম বলল। বললাম না ওই মেয়ে আমার কাছে মারা গেছে। মরা মেয়েকে নিয়ে আমি কেন ভাবতে যাব? আফিফা আবার আরো বুক ফেটে কান্না করছে। সায়রা চোখ দিয়ে অনবরত নীরব কান্না বয়ে যাচ্ছে। আরিফ মাহমুদ বলল। বাহ, খুব ভালো বাবা তুমি, তাই না? মেয়ের বিপদে তার সঙ্গ না দিয়ে উল্টো তাকে মরে যেতে বললে। আল্লাহ না করুক, সত্যি যদি কথার কিছু হয়ে যায়, ক্ষমা করতে পারবে তো নিজেকে বাবা? আকরাম মাহমুদ বলল। ওই মেয়ে তো আমার কাছে সকালেই মারা গেছে, যখন আমার বাবা ওর জন্য হার্ট অ্যাটাক করেছে, যখন পাড়ার লোকজন আমার বাড়িতে এসে ভিড় করছে, যখন বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে বের হচ্ছি, তখন আমাদের দেখিয়ে দেখিয়ে মানুষের কটু কথা আর টিটকিরি মশকরা করে কথা বলছে। ও নতুন করে মরে গেলে আমার কখনো কষ্ট হবে না। আরিফ মাহমুদ বলল। তোমাকে আমার আর কিছু বলার নেই। এই কথা বলে আরিফ ফোন রেখে দিল। কালরের থেকে বিকেল গড়িয়ে পড়ছে, কিন্তু এখন পর্যন্ত খাবার খায়নি কথা। মাথার উপর উত্তপ্ত সূর্যের তাপ আর খিদে সবকিছুই কথার শরীরে প্রভাব ফেললেও সেদিকে কথার নজর নেই। এক টক্সিক ম্যানের প্রতিশোধের ভালোবাসা আর বাবার দেওয়া ঘৃণিত কথাগুলো তার মন মস্তিষ্ক ভীষণভাবে প্রভাব ফেলছে। কি করবে সে? মরে যাবে? মরে গেলে বাবা সত্যি খুশি হবে তো, কিন্তু যখন জানতে পারবে তার মেয়ের কোনো দোষ নেই, তখন আফসোস হবে না তো? কে জানাবে বাবাকে যে তার মেয়ে কোনো দোষ করেনি? ওই টক্সিক ম্যান। সে তো প্রতিশোধ নেওয়ার জন্য পুরো দুনিয়ার সামনে তাকে দোষী করে দিল। তাহলে কি বাবা সহ পুরো দুনিয়া কখনোই জানতে পারবে না? এর থেকে তো সত্যি তার মরে যাওয়া সুখের হবে। রাস্তার সাইড দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে কথা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কাজের তাড়া নেই, কেউ তার জন্য অপেক্ষা করছে না। এসব ভাবনায় মানসিক চাপ, প্রচণ্ড ক্ষুধা আর মাথার উপর উত্তপ্ত রোদে শারীরিক চাপ কথার শরীর ক্রমশই দুর্বল করে দিচ্ছে। কথার চোখ অন্ধকার হয়ে আসছে, শরীর কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। আস্তে আস্তে কখন যে রাস্তায় চলে এসেছে কথা বুঝতেই পারল না। হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারল। কথা ছিটকে পড়ে রইল রাস্তার পাশে। খালি পেটে অনর্গল মদ খেয়ে যাচ্ছে স্পর্শ। তার সামনে বসে থাকা রাকা বলল। প্লিজ স্পর্শ, এবার থামো। সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুর থেকে এইভাবে মদ খেয়ে যাচ্ছ। লাল হয়ে যাওয়া চোখ জোড়া দিয়ে রাকার দিকে তাকিয়ে বলল। তোমাকে কখন থেকে বলছি না এখান থেকে চলে যেতে? কেন বসে আছো? রাকা স্পর্শের হাত ধরে বলল। আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারবো না স্পর্শ। তুমি কেন এই ঠকবাস মেয়েটার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছ? ও তো। স্পর্শ রাকার হাত ছেড়ে ফেলে দিয়ে রক্তবর্ণ চোখ দিয়ে অগ্নিদৃষ্টি তাক করে বলল। শাট আপ। ওর সম্পর্কে কিচ্ছু বলবে না। ওকে আমি ভালোবাসি, ওকে আমি কষ্ট দিয়েছি। অন্য কাউকে ওকে নিয়ে কিচ্ছু বলতে দিব না। আর তোমার সাহস তো কম না, তুমি ওকে চর মারতে গিয়েছিলে। রাকা অবাক হয়ে বলল। স্পর্শ, তুমি দেখোনি ও আমাকে প্রথমে চর মেরেছে? স্পর্শ একটানে আরো কিছুটা মদ খেয়ে বলল। বেশ করেছে। তুমি কেন ওকে ওরকম কথা বললে? তুমি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ইচ্ছে করে এমনটা করেছি। বুঝতে পারার পরও কেন ওই রকম একটা কথা বললে? রাকা বলল। ও, তাহলে তুমি এই জন্যই আমার হাত ধরে ফেলেছিলে, যাতে আমি ওকে চর না মারতে পারি? স্পর্শ বলল। হ্যাঁ, ওকে মারবো, কাটবো, সব আমি করব। অন্য কাউকে ওর গায়ে একটা আঁচড়ও দিতে দেব না। রাকা অবাক হয়ে বলল। এরপরে ওকে তুমি এতটা ভালোবাসো? স্পর্শ চোখের পানি ছেড়ে দিয়ে বলল। কি করব, ও যে ওরকমই, শুধু ভালোবাসতে ইচ্ছা হয় ওকে। এই যে দেখছো না, এত মদ খাচ্ছে, পেটের ভেতর গ্যালন গ্যালন মদ, কিন্তু নেশা হচ্ছে না আমার। ওর নেশা মন মস্তিষ্কে চেপে ধরেছে। এই জীবনে কখনো ওর নেশা থেকে বের হতে পারবো না আমি। রাকা বলল। আমি ওর নেশা থেকে তোমাকে মুক্ত করবো স্পর্শ। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে নেব। স্পর্শ হেসে বলল। আর ইউ সিরিয়াস? আমি ওর সামনে বিয়ের কথা বললাম বলে তুমি এই কথাটা সিরিয়াস ভাবে নিয়ে নিলে? তোমরা মেয়েরা পারো বটে। স্পর্শ একটা বিয়ারের বোতল ফুলরে হাসার দিয়ে ভেঙে বলল। ও আমাকে ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করেছে। ওর ওই কাজিন সাজিদকে ভালোবেসেছে, তাই আমি ওর সামনে স্ট্রং ছিলাম। বুঝতে দেইনি আমি ওর জন্য কতটা দুর্বল।
ও আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করেছে, তাই আমি ওকে বুঝিয়েছি আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর সাথে মিথ্যে নাটক করেছি। ওর করা প্ল্যানে ওকে ডুবিয়ে দিয়েছি, আর সেই জন্য আমি তোমাকে ডেকে এনেছি। ওকে বুঝাতে চেয়েছি আমি তোমাকে বিয়ে করব। আশা করি তোমার কাছে সবটা ক্লিয়ার। এখন এখান থেকে যাও। স্পর্শের বোতল ভাঙা দেখে আশেপাশের সবাই তার দিকে তাকিয়ে আছে। রেস্টুরেন্টের ম্যানেজার তাদের দিকে এগিয়ে আসছে, চাইলে রাকা তাকে হাত দিয়ে থামিয়ে দিল। রাকা বলল, ও তো তোমাকে ভালোবাসেনি, আর এখন তুমি ওর সাথে যা করলে তারপর তো ও তোমার কখনোই হবে না। তার থেকে ভালো তুমি আমাকে আপন করে নাও। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন থেকে ওকে ভুলিয়ে দিব, আর একদিন তুমিও আমাকে ভালোবেসে ফেলবে। স্পর্শ উচ্চস্বরে হেসে বলল, তোমার ভালোবাসা দিয়ে আমার মন থেকে ওকে ভুলিয়ে দিবে, তারপর একদিন আমিও তোমাকে ভালোবেসে ফেলবো? আর ইউ শিওর? রাকা বলল, হ্যাঁ। স্পর্শ বলল, কখনোই না। আসলে তোমার মধ্যে সেটা নেই, বুঝলে? যা ওর মধ্যে আছে। বলো তো ওর মধ্যে কি আছে? না, আমি জানি না। শুধু এটুকুই জানি, কথাই আমার প্রথম আর কথাই আমার শেষ। রাকা বলল, তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি বিয়ে করবে না? স্পর্শ বলল, কেন? জীবনটাকে টেনে নিয়ে যেতে হলে কি বিয়েটা খুব জরুরি? রাকা বলল, অবশ্যই। স্পর্শ বলল, কিন্তু আমি তো আগের থেকেই ভেবে রেখেছিলাম আমি কখনোই বিয়ে করব না। তারপর একদিন কথা এলো আমার জীবনে, স্বপ্ন দেখালো, আবার সেই স্বপ্ন ভেঙে চলেও গেল। আইমিন চলে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি ওকে আমার জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছি। কিন্তু ওর ভালোবাসা আমার মন থেকে বিদায় হয়নি, আর আমার বাকিটা জীবন কাটাতে এইটুকুই এনাফ। বুঝতে পেরেছো না তুমি? তাই শুধু শুধু আমার পেছনে তুমি বেকার সময় নষ্ট করবে না। তাই বলছি অন্য কাউকে ধরো, অন্তত আমাকে ছেড়ে দাও। রাকা বলল, আমি তোমাকে ছাড়বো না স্পর্শ। স্পর্শ বলল, অ্যাজ ইউর উইশ। তুমি যদি তোমার সময় নষ্ট করতে চাও তাহলে আমার কি বলার আছে? এই কথা বলে স্পর্শ চেয়ার ছেড়ে উঠে গেল, এলোমেলো পায়ে হাঁটছে। রাকা এসে তাকে ধরতে গেলে স্পর্শ রাকাকে হাত ধরে থামিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি। আমার পেছন পেছন আসবে না। এই কথা বলে স্পর্শ এলোমেলো পায়ে রেস্টুরেন্টের বাইরে চলে গেল। রাকা ওখানেই দাঁড়িয়ে রইল। স্পর্শ রাস্তা দিয়ে হাঁটছে আর বিয়ার টানছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখে পানি নিয়ে বিয়ার টেনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে বলল, কথা আমার তো খুশি হওয়ার কথা, তাই না? তোমার প্ল্যানে তোমাকে শেষ করে দিলাম, কিন্তু এত কষ্ট হচ্ছে কেন আমার? কেন খুশি হতে পারছি না? কেন আমার মন নিয়ে তুমি এমন একটা খেলা খেললে? কথা, তুমি যখন তোমার আসল রূপ দেখাতে তখন সেই রূপটা দেখতে কেমন হতো বলো তো? আমি তো তোমাকে ঘিরে কত কত স্বপ্ন দেখেছিলাম। একটু কি পারতে না আমাকে ভালোবাসতে? আর যদি নাই পারতে তাহলে বলতে পারতে। আমি তো তোমাকে জোর করতাম না। তাহলে কেন আমার জীবনটা ধ্বংস করতে এসেছিলে? তুমি তো কষ্ট পাওনি, কারণ তুমি তো আমাকে ভালোই বাসোনি। কষ্ট তো পাচ্ছি আমি যে তোমাকে খুব ভালোবাসি। কথা, রাতের নীরব রাস্তায় স্পর্শ হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। কথা, খুব ভালোবাসি। স্পর্শের সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে রইল রাস্তায়। ফোনের ওপাশ থেকে সাজিদ চোখের পানি ছেড়ে দিয়ে সায়রাকে বলল, তুমি আবার খুশি হয়েছো তো মা? কথা আমার কাছ থেকে দূরে চলে গেছে। ও তো তোমাকে কথা দিয়েছিল, তাই না, যে আমাকেও কখনো বিয়ে করবে না? আর সেই কথা রাখতেই ও ওইরকম একটা টক্সিক ম্যানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো। তুমি কি বুঝতে পারছো আজ তোমার জন্যই এত সব হয়েছে? সায়রা বেগম চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু সে কিছুই বলছে না। সাজিদ আবারও বলল, ওই দিন যদি আমার আর কথার বিয়েটা হয়ে যেত তাহলে এইসবের কিছুই হতো না মা। ওই দিন যদি তুমি না খাওয়ার জেদ ধরতে তাহলে কথা আমাকে বিয়ে না করার প্রতিজ্ঞা করতো না, আর ওর বসের প্রেমেও পড়তো না। সায়রা বলল, তুই হয়তো ঠিক বলেছিস বাবা। সাজিদ বলল, আমি আমার বন্ধুদের সব জায়গায় কথার খোঁজ লাগাতে বলেছি। আমি যেখান থেকেই হোক ওকে খুঁজে বের করবই, আর সারা জীবনের জন্য আমার জীবনের সাথে বেঁধে নিব, যাতে ও আর কোথাও যেতে না পারে। এইবার আমি আর কারো কথাই শুনবো না। আর ওকে যদি খুঁজে না পাই তাহলে মনে রেখো তোমরাও তোমাদের ছেলেকে হারাবে। সায়রা চিৎকার করে বলল, সাজিদ, কি বলছিস তুই? এভাবে বলিস না বাবা। তুই কথাকে খুঁজে বের করে নিয়ে আয় বাবা। আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দিব। সাজিদ তিক্ততার হাসি হেসে বলল, কেন মা, ভয় পেয়ে গেলে? ছেলেকে হারানোর ভয়ে এমন একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেলে, যে কিনা তার বসের সাথে রাত কাটিয়েছে? এর আগে কিন্তু তুমি এই বিয়েতে রাজি হওনি।
সায়রা বলল, না সাজিদ, আমি জানি কথা আগে যেমন ছিল ঠিক সেই রকমই আছে। আমি ওই মেয়েকে পছন্দ করতাম না, কিন্তু কেন জানি এখন অবিশ্বাস করতে ইচ্ছে করছে না। আসলে ও ওই রকম মেয়েই না। সাজিদ ডুকরে ডুকরে কেঁদে বলল, খুব দেরিতে বুঝলে মা। মা, ও তো শুধু আমার ছিল, তাই না? কিন্তু আমি তোকে হারিয়ে ফেললাম। বলতে পারো আমি ওকে এখন কোথায় খুঁজে পাবো? আমি যদি এখন দেশে থাকতাম তাহলে তো পুরো দেশ একদম তন্ন তন্ন করে ফেলতাম। সায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা, বাড়ির অবস্থা খুব খারাপ। তোর দাদু হসপিটালে পড়ে আছে, তোর বড় কাকিমা দরজা বন্ধ করে কাঁদছে। সাজ্জাদ তো অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল। কথার এই খবর শুনে চিটাগাং থেকে ছুটতে এসেছে। বড় ভাই আর সাজ্জাদের মধ্যে খুব ঝগড়া হয়েছে। সাজ্জাদ রেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে কথাকে খুঁজতে। সাজিদ বলল, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি মা। সাজ্জাদ তাদের আত্মীয় স্বজন সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছে। শুধু খোঁজ নয়, রীতিমতো সবার বাড়িতে তল্লাশি করে খুঁজছে। কারণ সে জানে তার বোন খুব অভিমানী, লুকিয়ে থাকবে কিন্তু দেখা দিবে না। কিন্তু কোথাও খুঁজে পেল না কথাকে। সাজ্জাদের খুব অসহায় লাগছে নিজেকে। পৃথিবীর সব খারাপ চিন্তাগুলো মাথায় এসে ভর করছে তার। সাজ্জাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি যদি থাকতাম তাহলে আমি তোকে কোথাও যেতে দিতাম না বোন। তুই কোথায় চলে গেলি? ড্রয়িং রুমের সোফায় সেন্সলেস হয়ে শুয়ে আছে স্পর্শ। আনাপ শাহরিয়া তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। সুরভি স্পর্শের মাথার কাছে বসতে গেলে আদিবা তাকে সরিয়ে দিল, বলল, সরে যা এখান থেকে, আজ তোমার জন্যই ওর এই অবস্থা। এই কথা বলে আদিবা স্পর্শের মাথার কাছে বসলো। শাওন, রিমি, তুলি দাঁড়িয়ে আছে। আনাপ শাহরিয়ার টেবিল থেকে গ্লাস দিয়ে পানি এনে স্পর্শের মুখের মধ্যে ছুঁড়ে মারল। আদিবা বলল, আহনাব কি করছিস তুই? আনাপ বলল, চুপ করো আপা। স্পর্শের জ্ঞান ফিরে এলো। সে চোখ মেলে তাকে বাড়িতে শুয়ে আছে, কিন্তু সে তো রাস্তায় মদ খেয়ে বেহুশ হয়ে গিয়েছিল। স্পর্শ গম্ভীর গলায় বলল, আমি বাড়িতে কি করে এলাম? পাশে থেকে শাওন বলল, মদ খেয়ে কুকুরের মতো রাস্তায় পড়েছিলিস, লোকজন দেখে অফিসে ফোন করে, তারপর সেই রাস্তা থেকে তুলে আনি তোকে। স্পর্শ সোফা থেকে উঠে উপরে নিজের রুমে যাওয়ার জন্য দুকদম পা ফেলতে আনাপ শাহরিয়ার পেছন থেকে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তারা কোথায় যাচ্ছিস তুই? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে নিজের আলিশান খাটে ঘুমাতে যাচ্ছিস? কেন করলি ওর সাথে এমন? স্পর্শ এলোমেলো পা ফেলে বাবার সামনে এসে বলল, জীবন নষ্ট করিনি বাবা, প্রতিশোধ নিয়েছি ওর উপর। শাওন তোমাকে বলেনি বাবা? রিমিও তোমাকে বলেনি কিছু? সুরভি স্পর্শকে নিজের দিকে ঘুরিয়ে বলল, প্রতিশোধ যদি নেওয়ার ছিল তাহলে আমার উপর প্রতিশোধ নিতি। দোষ তো আমি করেছিলাম, তাই না? কথা তো কোনো দোষ করেনি, আর না আরিফ মাহমুদ কোনো দোষ করেছে। স্পর্শ উচ্চস্বরে হেসে বলল, দেখো বাবা, দেখো কত সুন্দর করে অভিনয় করে যাচ্ছে, নিজের পুরনো প্রেমিকের হয়ে সাফাই গিয়ে যাচ্ছে। খুব ভালো অভিনয় করেন তো আপনি। আপনার মতো ওই মেয়েটাও অভিনয় সেরা, আর আপনার মতোই মিথ্যেবাদী, আপনার মতোই ছলনাময়ী, আপনার মতোই ধোঁকাবাজ। আনাপ শাহরিয়া ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে তার সর্বস্ব দিয়ে চড় মারল। আদিবা আনাফের কাছে এগিয়ে এসে বলল, আহনাব কি করলি তুই এটা? ওই মেয়ের জন্য আজ প্রথম তুই ওর গায়ে হাত তুললি। আনাফ আদিবাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে স্পর্শকে বলল, কি বললি? কথা অভিনয় করেছিস তোর সাথে? ও মিথ্যাবাদী, ছলনাময়ী, ধোঁকাবাজ। স্পর্শ বলল, হ্যাঁ, ওই মেয়েটা এই মহিলার প্রতিচ্ছবি। আসলে কি বলো তো বাবা, আমাদের বাবা ছেলের কপালে না ভালোবাসা লেখা নেই। আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি দায়ী। তোমার ডিএনএ পেয়েছি না আমি, আমার সাথে তো এরকমটা হবেই। আনাপ দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর রাস্কেল। সত্যি সত্যি আমার ডিএনএ যদি পেতিস না তুই, তাহলে এভাবে ভালোবাসা পেয়েও হারাতিস না। আগলে রাখতে জানতিস। ভালোবাসা কখনো শাস্তি দেয় না, ভালোবাসা আগলে রাখে। স্পর্শ চোখের পানি ফেলে দিয়ে বলল, আমি তো আগলে রাখতে চেয়েছিলাম, প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসিনি আমি। আমি তো আমার সর্বস্ব দিয়ে ওকে ভালোবেসেছিলাম। ও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। ও তো আরিফ মাহমুদের হয়ে আমার জীবনটা তছনছ করে দিতে আমাদের জীবনে ঢুকেছে বাবা। তোমার থেকে আবার আমার মাকে কেড়ে নিতে চলে এসেছিল, আর ভালোবাসার অভিনয় করে আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে চলে যেতে চেয়েছিল। কিন্তু তার আগেই আমি ওকে শাস্তি দিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? ওই মেয়ে তোমার ছেলেকে ভালোবাসেনি বাবা, ও তো ওর কাজিন সাজিদ মাহমুদকে ভালোবাসে। সবার মুখে কোনো কথা নেই। সবাই শুধু অবাক হয়ে স্পর্শের কথা শুনে তার দিকে তাকিয়েছে। স্পর্শ মায়ের সামনে গিয়ে বলল, আপনি আবার চলে যেতে চেয়েছিলেন না আমাদের জীবন থেকে? কেন এত নাটক করছেন?
ওই মেয়ের কথাই তো আপনি কাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ওই মেয়ে আপনাকে বলেছিল আরিফ মাহমুদ ফিরে এসেছে শুধু আপনার জন্য, সে আবার আপনাকে চায়। সুরভি আর নিজেকে সামলাতে পারল না। সে তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকিয়ে ঠাস করে স্পর্শের গালে চড় মারল। স্পর্শ হাসল। সুরভি মুখে আঁচল চেপে ধরে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। স্পর্শর বাবা সামনে গিয়ে বলল, বাবা, উনি নাটক করছেন। উনি কাল ওই মেয়ের কথা শুনে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফুপি নিজের কানে সবকিছু শুনেছে। স্পর্শ আদিবা শাহরিয়ার সামনে গিয়ে সবাইকে হাত দেখিয়ে বলল, ফুপি বলো তুমি কি শুনেছ? কেউ কোনো কথা বলছে না, আদিবা শাহরিয়ারও না। স্পর্শ ভুরু কুচকিয়ে আদিবার দিকে তাকিয়ে বলল, কি হলো ফুপি, বলছো না কেন? আদিবা শুকনো ঢোক গেল। আনাফ আদিবার সামনে গিয়ে বলল, বলো আপা, তুমি কি শুনেছ? আদিবা কোনো কথা বলছে না। আনাফ বলল, এত কিছু করে ফেলেছো তুমি আপা, নিজে সুরভিকে বাইরে পাঠিয়ে দিয়ে আর দোষ দিয়েছো কথার। স্পর্শ ভুরু কুচকে বলল, কি বললে বাবা? মাকে কে বাইরে পাঠিয়েছে? আনাফ তীক্ষ্ণ কণ্ঠে আদিবার দিকে তাকিয়ে বলল, তোর ফুপি পাঠিয়েছে। তোর ফুপি বলেছে পার্টিতে সুরভিকে দেখে কেউ পুরনো কথা তুলে দিয়ে আমাদের মনে কষ্ট দিতে পারে, আর তাই সুরভি এই পার্টিতে না থাকাই ভালো হবে। আর তোর মা আমাদের কথা ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কারণ সে তো তার সারপ্রাইজের কথা জানতো না। সুরভি এগিয়ে এসে বলল, কথা আরিফ মাহমুদের সম্পর্কে আমাকে কিচ্ছু বলেনি। ও তো জানতোই না আমি আরিফকে আগে থেকেই চিনি, আর আমিও জানতাম না কথা আরিফের ভাইজি। স্পর্শের বুক কেঁপে উঠল। তার মুখ যেন বন্ধ হয়ে গেল। শাওন স্পর্শের দিকে এগিয়ে এসে বলল, আরো কিছু জানার আছে তোর? তাহলে জিজ্ঞাসা কর তোর বন্ধুকে। আমি তো প্রস্তুত তোর মনে ঝড় তুলে দিতে। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, আর কি জানার আছে? শাওন হেসে বলল, সাজিদের কথা বলছিলি না? কথা সাজিদকে ভালোবাসে। কোথা থেকে শুনেছিস তুই এই কথা? স্পর্শ রিমির দিকে তাকিয়ে বলল, সাজ্জাদের মুখে। রিমির সাথে সাজ্জাদের কথা বলার সময় আমি পেছন থেকে সব শুনেছি। রিমি ভুরু কুচকে এগিয়ে এসে বলল, মানে তুই আমাদের সব কথা শুনে নিয়েছিলি? স্পর্শ বলল, হ্যাঁ। রিমি বলল, তাহলে নিশ্চয়ই পরের কথাগুলো শুনিসনি? স্পর্শ বলল, আর কিসের কথা? রিমি বলল, সাজ্জাদের ভুল ভাঙার কথা। স্পর্শ ভুরু কুচকে রিমির দিকে তাকালো। রিমি আবার বলল, সাজ্জাদ ভুল বুঝেছিল স্পর্শ। সাজ্জাদ মনে করেছিল কথা সাজিদকে ভালোবাসে। আমিও তোর মতো সাজ্জাদের কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি যখন সাজ্জাদকে তুলির কাছে নিয়ে গিয়েছিলাম তখন তুলি সাজ্জাদের ভুল ভাঙিয়ে দেয়, কারণ তুলি সবটা জানতো। স্পর্শ কাপা কাপা গলায় বলল, তুলি কি জানে? তুলি এগিয়ে এসে বলল, কথা সাজিদ ভাইয়াকে ভালোবাসে না স্পর্শ ভাইয়া, কথা শুধু সাজিদ ভাইয়াকে পছন্দ করে। কথাটাই সাজ্জাদ ভাইয়াকে বলেছিল, আর তাই শুনে সাজ্জাদ ভাইয়া মনে করেছে কথার সাজিদ ভাইয়াকে ভালোবাসে। ভালোবাসা আর পছন্দ এক না ভাইয়া। সাজিদ ভাইয়ার সাথে কথার বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল, আর তখনও কথা খুব কাঁদছিল সে সাজিদ ভাইয়াকে বিয়ে করবে না বলে। কিন্তু ওই সময় বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ায় কথা খুব খুশি হয়েছিল। তারপর আপনার ভালোবাসা বুঝতে পেরে কথা শুধু আপনাকেই ভালোবেসেছিল। রিমি বলল, সাজ্জাদও তুলির মুখে এই কথা শুনে কথাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল সে কাকে ভালোবাসে। কথা তোর নাম বলেছিল স্পর্শ। শাওন বলল, শুধু তোর নাম বলেনি, তোর জন্য ভাইয়ের কাছে অনুরোধ করে ডুককে ডুককে কাঁদছিল, আর বলছিল সাজিদকে বিয়ে করে সে সুখী হবে না, সে শুধু তোকে চায়। তুই কথার জীবনে আসার আগেই সাজিদের সাথে কথার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর তাই কথা বাড়িতে তোর কথা বলতে ভয় পাচ্ছিল। কথা সাজ্জাদকে অনুরোধ করছিল তোর কথা বাড়ির সবাইকে জানাতে, আর সাজ্জাদও বোনের কান্না দেখে কথা দিয়েছিল সে বাড়ির সবাইকে বুঝাবে। স্পর্শের মুখ বন্ধ হয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে লাগামহীন পানি বেরিয়ে যাচ্ছে। শাওন আবারও বলল, নিশ্চয়ই এখন তোর মনে প্রশ্ন আসছে কথা কেন সাজিদের কথাই তোকে বলেনি, কিন্তু সেই প্রশ্ন তো তুই করতে পারবি না, তোর মুখ তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমি কথাকে মানা করেছিলাম তোর কাছে সাজিদের কথা বলতে, কারণ আমি তো জানি তুই একটা টক্সিক বয়, সাইকো আর নেগেটিভ একটা মানুষ। কথার মুখে সাজিদের নাম শুনলে তোর বিচ্ছিরি মনে নেগেটিভের চিন্তা আসতে পারে, তুই কথাকে ভুল বুঝতে পারিস। আমি কথাকে বলেছিলাম আমি তোকে সবটা বুঝিয়ে বলবো, আর তাই কথা তোকে সাজিদের কথা কিচ্ছু বলেনি।
আরে আমরা তো সবাই মিলে চেষ্টা করেছিলাম যাতে তুই একটা ভালো থাকিস, আর তোর সেই ভালোটা শুধু মাত্র কথার কাছে ছিল, আর তুই নিজেই ওকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছিস। খুব ভুল করেছিস স্পর্শ, অনেক বড় ভুল করেছিস। স্পর্শ কান্না ভেজা অগ্নিচোখ দিয়ে আদিবা শাহরিয়ার দিকে তাকিয়ে দৃষ্টি তাক করল। আদিবা শাহরিয়ার স্পর্শের এই অগ্নিছড়া চোখে দেখে শুকনো ঢোক গেল। স্পর্শ বড় বড় পা ফেলে আদিবা শাহরিয়ারের সামনে গিয়ে বলল, এমনটা কেন করলে ফুপি? আমি তো তোমাকে মায়ের আসনে বসিয়েছিলাম, তাই না? নিজের ছেলে হলে পারতে তার দেহ থেকে প্রাণটাকে সরিয়ে ফেলতে। ও যে আমার প্রাণ ছিল ফুপি। প্রাণহীন ছটফট করা এই দেহটাকে দেখে নিশ্চয়ই খুশি হচ্ছ, তাই না? আদিবা শাহরিয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে স্পর্শকে কিছু বলতে যাবে, তার আগে স্পর্শ বলল, না, দোষ তো তোমার না, দোষ তো আমার। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তাই না? তোমাকে বিশ্বাস করে আমার কথা কলিকে এতটা কষ্ট দিয়েছি আমি। শাওন স্পর্শের দিকে এগিয়ে গিয়ে বলল, শুধু কষ্ট না স্পর্শ, তুই ভিডিওটাও লিংক ওকে পুরোপুরি শেষ করে দিয়েছিস। স্পর্শ ভুরু কুচকিয়ে শাওনের দিকে তাকিয়ে বলল, ভিডিও? কোন ভিডিও? শাওন বলল, এখন তো দেখছি তুই নাটক করছিস। কোন ভিডিও তুই জানিস না? স্পর্শ চিৎকার করে বলল, না। আনাফ নিজের ফোনে ভিডিওটা বের করে স্পর্শের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখ অপদার্থ, কি করেছিস তুই? ভিডিওটা দেখে স্পর্শের মাথা ছিম করে উঠল। অন্ধকার হয়ে আসছে পুরো দুনিয়া। এই ভিডিও কি করে লিক হলো? স্পর্শ ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে শাওনের কলা চেপে ধরে বলল, এই ভিডিও তুই লিক করেছিস, তাই না? শাওন সহ সবাই অবাক হয়ে গেল। শাওন ভুরু কুচকে বলল, আমি? স্পর্শ চিৎকার করে বলল, আমি তোকে বলেছিলাম পেন ড্রাইভটা নিজের কাছে রাখতে, আর তুই ভিডিওটা লিক করে দিলি। শাওন স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, তুই আমাকে কখন এই কথা বললি? স্পর্শ তীক্ষ্ণ চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেসেজ করেছিলাম তোকে। শাওন সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে চেক করে দেখে স্পর্শের মেসেজ। শাওন স্পর্শের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই মেসেজ তো আমি সিনই করিনি, আর পেন ড্রাইভটা তো আমার কাছে রাখিনি। তোর চলে যাওয়া আধা ঘন্টা পরেই তো ওই ভিডিওটা নেটে ছড়িয়ে পড়েছে। স্পর্শ অবাক হয়ে বলল, মানে তাহলে পেন ড্রাইভ কোথায়? এটা তো একটাই কপি ছিল। কে লিক করেছে এই ভিডিও? আনাফ স্পর্শকে বলল, তুই এই ভিডিও লিক করিসনি? স্পর্শ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি এই ভিডিও লিক করিনি বাবা। আমি তো শুধুমাত্র কথাকে ভিডিওটা দেখিয়েছিলাম। আমি কথার চোখে পানি সহ্য করতে পারছিলাম না, তাই আমি বেরিয়ে গিয়েছিলাম অফিস থেকে। ভেবেছিলাম পরে এই ভিডিওটা নষ্ট করে দেব, কিন্তু কি হয়ে গেল? অনুশোচনায় ভার হয়ে এলো স্পর্শের শরীর। শরীরের সবটুকু শক্তি চলে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল স্পর্শ। চিৎকার করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব বাবা? কি করে এই মুখ কথাকে দেখাবো? আমি তো ওকে পুরোপুরি শেষ করে দিয়েছি। কথা তো আমাকে এই জীবনেও ক্ষমা করবে না। ছেলের অবস্থা থেকে সুরভি মুখ আঁচল চেপে ধরে কাঁদতে লাগলো। আদিবা শাহরিয়ারও স্পর্শের এই রূপ দেখতে পারছে না। তাহলে কি সে ভুল করে ফেললো? তার এই ভুলে কি স্পর্শ সারা জীবনের জন্য তার কাছ থেকে হারিয়ে যাবে? তুলে রিমি চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। আনাফ শাহরিয়ার ছেলেকে হাত ধরে তুলে বলল, উঠ বাবা, এই ভিডিও কে লিক করেছে তা পরে খুঁজে বের করবো, কিন্তু আগে আমাদের কথার কাছে যেতে হবে, ওর পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তুলে চোখের পানি মুছে বলল, কিন্তু গাড়িতে গিয়ে কথাকে তো আপনারা পাবেন না আঙ্কেল। ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওকে মরে যেতে বলেছে। কি জানি কোথায় মরে পড়ে আছে মেয়েটা। সবাই হতবাক হয়ে গেল তুলির কথা শুনে। স্পর্শ চিৎকার করে বলল, দা, এটা কখনোই হতে পারে না। এরকম কিছুই হবে না আমার কথার সাথে। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আনাফ অস্থির হয়ে বলল, শাওন, তুমি এক্ষুনি লোকজন পাঠিয়ে দাও কথাকে খোঁজার জন্য। যত মানুষ লাগে যেখান থেকেই হোক কথাকে খুঁজে বের করে আনতে বলো, আর আমি নিজে গিয়ে থানা রিপোর্ট লেখাবো। আনাফ চোখ নামিয়ে বলল, আর হসপিটালও যেতে হবে। হসপিটালের কথা শুনে স্পর্শ ভুরু কুচকিয়ে বাবার দিকে তাকালো। স্পর্শ আনাপের হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, না বাবা, তুমি হসপিটালে যেও না। আমার কোথাও হসপিটালে থাকতে পারে না। ও খুব স্ট্রং একটা মেয়ে। ও কখনোই এতটা দুর্বল হতে পারে না, যে কোনো ভুল কাজ করে ফেলবে। রিমি বলল, একটা মেয়ের সব থেকে বড় সম্পদ আর শক্তি হলো তার মান সম্মান ইজ্জত। কথার তো সবকিছুই চলে গেছে স্পর্শ। ও তো দুর্বল হবেই। ও কি নিয়ে শক্ত থাকবে বলতো? রিমির কথা শুনে স্পর্শের বুক চিরে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। কাল রাতে দেখা স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠেছে। মাথা ঘুরে গেল স্পর্শের। সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল।
নিকশ কালো অন্ধকার, তার উপর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়েছে। এই ঝড় শুধু বাইরের নয়, দুই পরিবারের প্রতিটা মানুষের মনে শুরু হয়ে গেছে। সুরভি ছেলের মাথা কোলে রেখে কেঁদে যাচ্ছে। আনাফ শাহরিয়ার পায়চারি করে যাচ্ছে। ঝড় বৃষ্টি আর এত রাত হওয়ার পর ও ডক্টর ইফাজ আসতে মানা করেনি, কিন্তু তবুও শাওন বারবার ফোন করছে ডক্টরকে তাড়াতাড়ি এসে পৌঁছানোর জন্য। এত সময় স্পর্শের উপর সবার আকাশ সমান রাগ থাকলে স্পর্শের এই অবস্থা দেখে তার কাছের মানুষগুলো সহ্য করতে পারছে না। স্পর্শ সেন্সলেস হয়ে যাওয়ার পর চোখে মুখে পানি ছিটিয়েও তার জ্ঞান ফিরল না। তাই ভয় পেয়ে আনাপ তার ডক্টর বন্ধু ইফাজকে আসতে বলল। বাইরে বৃষ্টি হওয়ায় ডাক্তার আসতে লেট করছে। কিছুক্ষণ পর ডাক্তার আসা মাত্রই আনাফ আর শাওন তার দিকে অস্থির হয়ে এগিয়ে গেল। ডাক্তার ইফাজ তাদের অবস্থা বুঝতে পেরে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, আমি দেখছি। ডাক্তার স্পর্শকে চেক আপ করলেন। ডক্টর ইফাজ বলল, অতিরিক্ত মেন্টাল প্রেসারে সেন্সলেস হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আপাতত ইনজেকশন পুশ করে দিচ্ছি। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিতে হবে। আনাপ বলল, আমার ছেলেটা ওর ভালোবাসাকে হারিয়ে খুব ভেঙে পড়েছে। ছেলেটাকে তার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আনাফ শাহরিয়ার ডক্টর ইফাজকে সবকিছু বলল। সব শুনে ডক্টর ইফাজ বলল, ও তাহলে এই ব্যাপার। তাহলে সকালে যে নিউজটা দেখলাম সেটা সঠিক নয়। তুই কোনো চিন্তা করিস না হানাফ, আমি আমার সহ সকল হসপিটালে কথার খোঁজ লাগাচ্ছি। আর আমি মনে মনে দোয়া করব আমি যাতে ওকে কোনো হসপিটালে খুঁজে না পাই। আর হ্যাঁ, স্পর্শ এখনকার মতো ঠিক হয়ে যাবে, কিন্তু ওর সেন্সলেস হওয়া কিন্তু অতিরিক্ত মানসিক চাপ থেকেই। আর বারবার এমন হলে কিন্তু ওর ব্রেনের সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে ওকে একদমই চিন্তা করতে দেওয়া যাবে না। আমি কি বলছি আশা করি সবাই বুঝতে পারছো। সবাই অসহায় হয়ে মাথা নাড়ালো। এখন যে একটা পরিস্থিতি, স্পর্শ কিভাবে তার কথা কলিকে নিয়ে চিন্তামুক্ত থাকবে। ডক্টর ইফাত চলে গেল। শাওন এই ঝড় বৃষ্টির রাতেও অলরেডি জায়গায় জায়গায় মানুষ পাঠিয়ে দিয়েছে কথাকে খোঁজার জন্য। আনাফ শাহরিয়ার অসহায় দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে দিচ্ছে। সুরভি চোখে পানি নিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কিছুক্ষণ পর পর ছেলের কপালে চুমো দিচ্ছে। আদিবা শাহরিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। হয়তো অনুশোচনায় মন মস্তিষ্ক চেপে ধরেছে। শাওন তুলিকে বলল, তুলি, তুমি আজ রাত এখানে থাকো, আমি আসছি। এ বলে শাওন এই ঝড় বৃষ্টির রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে রিমি শাওনকে বলল, কোথায় যাচ্ছিস শাওন? শাওন বলল, আমাকে খুঁজে বের করতেই হবে, ওই পেন ড্রাইভটা কে চুরি করেছে। আনাপ বলল, এই রাতের বেলায় ঝড় বৃষ্টির মধ্যে তোমার এখন যাওয়ার দরকার নেই শাওন, কালকে যা করার করা যাবে। রিমি বলল, হ্যাঁ শাওন, আঙ্কেল ঠিক বলেছে, আর এত ব্যস্ত হওয়ার দরকার নেই। স্পর্শের রুমে সিসি ক্যামেরায় ওই কুৎসিত মুখটা সুন্দরভাবেই আমরা দেখতে পেয়ে যাব। শাওন বলল, আরে হ্যাঁ, সিসি ক্যামেরার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আনাপ বলল, শাওন, কাল আর একটা কাজ করতে হবে, ওই ভিডিওটা নেট দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। আর আমাদের চ্যানেলে কাল আমার একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে, সেখানে আমি নিজের মুখে কথার পরিবারের কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ, আর সবাইকে জানিয়ে দিব এই সকালের নিউজটা পুরোপুরি ভুয়া। শাওন, তুলি, রিমি সবাই আনাপকে বলল, থ্যাঙ্কস আঙ্কেল। আনাপ বলল, তোমরা আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? আনাপ ফ্লোরে পড়ে থাকা স্পর্শের কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আমার ছেলের জন্য যা যা করতে হয় তাই করব। আজিম মাহমুদ, সায়রা, রাহেলা বেগম সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আফিফা সদর দরজার সামনে ফ্লোরে বসে আছে। সায়রা রাহেলাকে বলল, মা, অনেক রাত হয়ে গেছে, আপনার শরীর খারাপ করবে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। ওইদিকে বাবারও শরীর খারাপ, পরে আপনার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমরা কাকে ছেড়ে কাকে সামলাবো বলুন? রাহেলা বলল। সায়রা আর কিছু বলতে পারল না। সায়রা আফিফার কাছে গিয়ে বসে বলল, আপা, সেই দুপুর থেকে কিচ্ছু খাওনি, একটু কিছু খেয়ে নাও। আফিফা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আমার কথা সকালে না খেয়ে বেরিয়ে গিয়েছিল সায়রা, আমি ওকে পেছন থেকে ডাকলাম কিন্তু আমার কথা শুনলই না। তুই তো জানিস সায়রা ও ছোটবেলা থেকে খিদে সহ্য করতে পারে না। সায়রাও চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, তুমি চিন্তা করো না আপা, সাজ্জাদ ঠিক কথাকে খুঁজে নিয়ে আসবে। আফিফা বলল, কে জানে খালি হাতে আসবে নাকি আমার কথাকে নিয়ে আসবে, নাকি কথার লাশ নিয়ে আসবে। রাহেলা বেগম সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল,
আফিফা বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনার ছেলে যদি বাবা হয়ে বলতে পারে নিজের মেয়েকে মেরে যেতে, তাহলে আমি কেন বলতে পারবো না মা? আমি কি ওনার থেকে কম যাই নাকি? আজিম মাহমুদ বলল। আফিফা বলল, হ্যাঁ, রাগ তো শুধু ওনার একারই আছে। ওনার রাগের জন্য যদি আমার মেয়েটা মরে যায়, তাহলেও তো আমি কিছু বলতে পারবো না, কারণ ওনার রাগ আছে। সায়রা আফিফাকে জড়িয়ে ধরে বলল, তুমি চুপ করো আপা, কথার কিচ্ছু হবে না। উপর থেকে মোটা পিলারের আড়াল থেকে আকরাম মাহমুদ চোখের পানি মুছল। রাত ৩টা বাজে। স্পর্শের চোখের পাতা মিটিমিটি নেড়ে উঠছে, কপাল কুঁচকে উঠল, আঙুলগুলো ধীরে ধীরে জায়গা পরিবর্তন করলো। সুরভির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সুরভি বলল, স্পর্শ বাবা। সবাই স্পর্শের দিকে দৃষ্টি তাক করলো। রাতের নিস্তব্ধতা ভেদ করে স্পর্শ চিৎকার করে উঠে বলল, কথা। সুরভি সঙ্গে সঙ্গে ছেলের পিঠে জড়িয়ে ধরল। আনাফও ছেলের কাছে এসে বলল, স্পর্শ শান্ত হ বাবা। স্পর্শ বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমার কথা কোথায়? তোমরা নিশ্চয়ই ওকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। আমাকে শাস্তি দিতে চাইছো না? আমি ভুল করেছি, পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, তবু ওকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা। বাবা আমি মরে যাব, বাবা আমি মরে যাব। সুরভি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। ছেলের এই অবস্থা দেখে আনাফেরও চোখ ছলছল করছে। শাওন বলল, স্পর্শ তুই শান্ত হ, ডক্টর তোকে চিন্তা করতে বারণ করেছে। স্পর্শ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সেই জন্যই তো বলেছি ওকে আমার কাছে ফিরিয়ে দে শাওন। দেখ আমি পুরোপুরি বদলে যাব। তোরা আমার কাছের মানুষ হয়ে আমার সাথে এমন কিছু করিস না বন্ধু। ওকে ফিরে আসতে বল আমার কাছে। শাওন স্পর্শের সামনে থেকে সরে গেল। রিমি রমিজকে খাবার নিয়ে আসতে বলল। রমিজ খাবার নিয়ে এলো। রমিজের চোখেও আজ ঘুম নেই। ছোটবেলায় স্পর্শকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, নিজের সাথে ঘুম পাড়িয়েছে। আজ তার এই রূপ তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। রিমি স্পর্শের সামনে খাবার নিয়ে এসে সুরভির হাতে দিয়ে বলল, আন্টি ওকে খাইয়ে দিন, ওকে ওষুধ খেতে হবে। সুরভি খাবারটা হাতে নিয়ে স্পর্শকে খাইয়ে দিতে চাইলে স্পর্শ খাবারের প্লেট হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, খাবো না আমি। সবাই ফেলে দেওয়া খাবারের দিকে তাকালো। স্পর্শ মায়ের কোলে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে বলল, আমার কথা খেয়ে আমি খাবার খেতে দেইনি মা। ও বলেছিল আমায় ওর খুব খিদে পেয়েছে, কিন্তু ওই সময় প্রতিশোধের নেশা চেপে ধরেছিল আমায়। ও না খেয়ে আমার সাথে চলে এসেছিল। আমার কথাগুলি খিদে সহ্য করতে পারে না মা। তোমরা আমাকে খবর এনে দাও ও খেয়েছে কিনা, তারপরে আমি খাবো।